ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আমরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর এই ভিডিওটা ভীষণ স্পেশাল ভিডিও, কারণ আমার সঙ্গে যারা জড়িত আছেন আজ 2-3 বছর ধরে তারা জানবেন এই ফাদার্স ডেটা আমার কাছে খুবই স্পেশাল। কারণ আমরা এই দিনে আমার বাবার বার্থডে পালন করি। কারণ আগেই আপনাদের বলেছি বাবার তো সেইভাবে বার্থডে ডেটটা আমরা ঠিক জানি না, সেই জন্যই আমরা এই ডেটেই বাবার বার্থডেটা পালন করি। তো দেখতে দেখতে আমার পায়েসটাও হয়ে গেল, আর আপনাদের সঙ্গে চলুন আজকে শেয়ার করব বাবার কিছু গল্প। তো দেখলেন যে আমি কিন্তু আগেই সিমুইটা ঘিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, আর দুধটা ওই পাশের ওভেনে অনেক আগের থেকে ফুটিয়ে একদম কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে এরপরে সিমুইটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সিমুইটা সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লাস্টে নামানোর সময় একটু এলাচ গুঁড়ো আর ড্রাই ফ্রুটস দিয়ে ব্যাস পায়েস রেডি। আর এদিকে আমি নেক্সট একটু চাটনি বসাবো, আমের চাটনি। তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আমার চাটনিতে 5 ফোড়নটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েই কিন্তু চাটনিটা রান্না করি। তো যাই হোক, যেটা বলছিলাম সেই ব্যাপারেই আসি। আমার বাবার জীবনটা কিন্তু ছোটবেলা থেকেই ভীষণ কষ্টের। চাটনিতে এবারে জল দিয়ে দিয়েছি, ততক্ষণ ফুটুক আর আমি আপনাদের সঙ্গে তারপরে গল্পটা বলি। বাবার তখন 7-8 বছর বয়স। সেই সময়ই আমার বাবার মাকে হারায়, মানে আমার ঠাকুমাকে। সেটাও একটা ভীষণ ট্র্যাজেডি ছিল। অ্যাকচুয়ালি আমি শুনেছি, কখনো দেখিনি, যে আমার ঠাকুমার নাকি একটু মেন্টালি ডিসব্যালেন্স ছিলেন উনি। তো বাবা যখন 7-8 বছর বয়স, একটা পিসি ছিল ছোট্ট, তো সেই পিসিটাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতেন। আর আমার ঠাকুমার যিনি শাশুড়ি, উনি ছিলেন ভীষণ ভালো মনের মানুষ। উনি কি করতেন, সব সময় ওই বৌমাকে আগলে রেখে দিতেন, কিন্তু তাও ঠাকুমা এদিক ওদিক চলে যেত। তো তারপরে আবার সারা গ্রাম খুঁজে ঠাকুমা শাশুড়ি ঠিক বাড়িতে নিয়ে এসে তাকে খেতে দেওয়া, দেখাশোনা করে রাখা, এইসব করে রাখতেন। এমনও শুনেছি যে ঠাকুমা নাকি খেয়ে দিয়ে, ঠাকুমার শাশুড়ি যে রান্নাবান্না করে রাখতেন, তো সেইগুলো নাকি খেয়ে দিয়ে নিজের খাওয়া হয়ে যেত, আর দেখতো না কার খাওয়া হয়েছে কি না হয়েছে। তো ওই যে গ্রামে বড় বড় পুকুর থাকে না, সেই পুকুরের মধ্যে হাঁড়ি কড়াই ধরে আর ডুবিয়ে দিত, তারপরের মানুষগুলো খেতে পেত না। তো কিন্তু শাশুড়ি তাতেও কখনো কোনো দিন একটা কথাও কোনো দিন শোনাননি, আর কোনো দিন কিছু বলেওনি। সব অত্যাচার উনি সহ্য করে রাখতেন একদম মায়ের মতো। কিন্তু তাহলেও সবসময় তো দেখে রাখা যায় না। এমনই একটা রাত ছিল সেদিন। তো রাতে যখন ঘুমিয়ে পড়েছে সবাই, তখন আমার ঠাকুমা আমার পিসিকে নিয়ে রাত্রিবেলা বেরিয়ে গেছে। তো বেরিয়ে গেছে সেটা কেউ কিন্তু খেয়াল করেনি। আর এদিকে আমি রান্না করে ফেললাম কিন্তু মাছের ডিম আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। ভীষণ ভালো খেতে হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি নেক্সট তারপরের রান্নাটা বসিয়ে দেবো। এরপর আমি একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি সবসময় হালকা ভাজাটাই প্রেফার করি, কারণ খেতে এটাতেই হালকা ভাজাতেই বেশি টেস্ট হয়। আর আরেকটু তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি দিয়ে দেবো কচুরমুখী, বা অনেকে গাটি কচুও বলে থাকেন, আলু দিয়ে চিংড়ি মাছটা আমি রান্না করব। এই সময় নাকি গাটি কচুটা খুব একটা বেশি ভালো হয় না, তো তাও বাজারে দেখলাম, আর বাবা খেতে ভালোবাসে বলে নিয়ে এসেছিলাম। ভাবছি জল দেওয়ার সময় একটু জলটা বেশি করে দেব, তাতে যদি সেদ্ধটা হয়ে যায়। দেখি কি হয় শেষ পর্যন্ত। আর আমি যেটা গল্পটা বলছিলাম সেটা হলো, তো সেদিন রাতেও খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছে। আর ঠাকুমা কি করেছে, তখন পিসির বয়স ছিল মনে হয় 7 মাস বাচ্চাটার। তো সেই বাচ্চাটাকে নিয়ে আর বেরিয়ে পড়েছে রাতের অন্ধকারে। কোথায় যাবে সেসব কোনো কিন্তু ঠিক ছিল না। আর কিছুক্ষণ পরে, তার ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে, একটু ভোরের দিকে ঠাকুমার শাশুড়ি টের পেয়েছে যে উনি তো ঘরে নেই, বা চেক করেছেন কিছু একটা হবে, অতটা আমার ঠিক এই সময় মনে পড়ছে না। তো চেক করে দেখলেন যে ঘরে নেই ঠাকুমা। তারপরে এদিক ওদিক সারা গ্রামে খুঁজতে লেগেছে। তখন গ্রামেরই ওই রেল লাইনের ধারে একজন থাকতো। তো শুনেছি উনি নাকি দেখেছিলেন, কিন্তু সেই সময় যদি বলে দিতেন তাহলে কিন্তু হয়তো বিপদটা হতো না।
তো এদিক ওদিক সারাক্ষণ খুঁজে একদম ভোরবেলা যখন রেল লাইনের ধারে যায় তখন দেখেছিলেন যে বাড়ির একটা পোষা কুকুর ছিল আমাদের। সেই কুকুরটা ওই বাচ্চাটাকে আগলে রেখে বসে আছে, আর চারপাশে ছিন্ন ভিন্ন দেহ। মানে ঠাকুমা বাচ্চাটাকে নিয়ে গিয়ে আর ওখানেই রেল লাইনের উপরেই শুয়ে পড়েছিল রাত্রিবেলা। মানে দেখা যায় এক ঘটি জল নিয়ে আর একটা মনে হয় মাদুর বা কিছু একটা নিয়ে গেছিল, ওখানেই শুয়ে পড়েছিল। তো তখন তো অত ট্রেন ছিল না, যাই হোক ভোরের ট্রেনটা এসে একদম ঠাকুমাকে কেটে দিয়ে চলে গেছে। তো এটা ভীষণ ট্র্যাজেডি। বাবা তখন খুবই ছোট, কিন্তু ঠাকুমা বাবাকে খুবই ভালোবাসতো। কিন্তু উনি আর কদিন, উনি তো বেশি দিন বেঁচে ছিলেন না। তারপরে উনি যখন মারা যান তখন বাবার বাবা আবার বিয়ে করেন। তো অ্যাকচুয়ালি হয়েছিল একদম সিনেমাতে যেমন দেখায় বাবার সৎমা, একদমই সেই রকমই টিপিক্যাল সৎমা। উনি বাবার কোনো খেয়াল রাখতেন না, সারাদিন বাবাকে খেতে পর্যন্ত দিত না। রান্না করে সেই রান্নাগুলো ওপরে আগে সেই শিকেতে জিনিস রাখা হতো না, সেই শিকেতে তুলে রেখে দিত। তো সেইখানে বাবা সারাদিন খেতেও পেত না। স্কুল থেকে এসে সারাদিন ঘুরে ঘুরে বেড়াতো। তো আশেপাশের কেউ খেতে দিত, কখনো কখনো দিত না, এইভাবেই কেটেছে। তখন আমার মামার বাড়ির থেকে আমার দাদু কলকাতায় চলে আসে ব্যবসার জন্য। তো তখন আমার দাদু বাবাকেও নিয়ে এসেছিল কলকাতায়। তখন থেকেই বাবা কলকাতায় থাকে, আর বাড়িতে যায়নি। কি করতেই বা যাবে ওখানে, ওরা তো কেউ ভালোই বাসে না। তো সেই থেকেই বাবা কলকাতায়, আর সেই থেকেই কাজের মধ্যেই আছে। তো সেই জন্য বাবার জন্মদিনটা ঠিক কবে সেই দিনটা আমাদের জানা নেই। সেই জন্য ফাদার্স ডেটাকেই বাবার জন্মদিন হিসাবে পালন করছি। তাও অনেক আগের থেকে পালন করা হয়নি, এই কিছুদিন থেকেই পালন করি। ব্যাপারটা আসলে সত্যি সত্যি মাথায় কোনো দিনই আসেনি। তো যাই হোক, আর সেই পিসির কথাটা আপনাদের বলি। সেই পিসিও কিন্তু তখনই মারা গেছিল। মানে সবাই গিয়ে দেখেছে যে কুকুরটা বাচ্চাটাকে নিয়ে রেখেছিল, কিন্তু সেটা মাথার কিছুটা অংশ কেটে বাদ গেছিল। তো তখনকার দিনে তো এইভাবে আরোই সম্ভব নয় বাঁচানো, আর ওইভাবে বাচ্চাটাকে বাঁচানো সম্ভবও ছিল না। তো সেই দিনই ঠাকুমা আর পিসি একদিনই মারা যায় ট্রেনে কাটা পড়ে। এই ছিল বাবার ট্র্যাজেডি। তারপরে বাবা কলকাতায় এসে কাজবাজ আরম্ভ করে দেয়, কাজবাজ শুরু করে দেয়, এইভাবেই চলে। তারপরে বড় হয়, মায়ের সাথে বিয়ে হয়, কিন্তু সেখানেও কতটা দুঃখের ব্যাপার, মায়ের সঙ্গেও বেশি দিন থাকতে পারিনি। আমরা যখন ক্লাস 11-এ তখন কিন্তু আমার মাও মারা যায়। তো বাবার সেই দুঃখটা আবার ফিরে আসে, বাবা কিন্তু একা হয়ে। কিন্তু আমরা সবাই মিলেই বাবাকে আগলে রেখেছি, আর ছোট ছোট নাতি নাতনিরা মিলে সারাদিন ওদের সাথেই বাবার বেশ সময়টা কেটে যায়। তো এই ছিল বাবার লাইফের গল্প, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে। আর গল্প করতে করতে রান্নাটাও বেশ হয়ে এসেছে, মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। সেই ভোর থেকে রান্না করছি, যা গরম পড়েছে না, সারাদিন মানে একটু বেলা করে রান্না করলে একদমই সম্ভব নয় রান্নাঘরে থাকা। সেই জন্য এখন ঘড়িতে বাজে 1টা, আর 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বা 45 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। আর ওদিকে একটু কেক বানিয়েছিলাম, সেটা কালকে রাতেই সব করে রেখে দিয়েছি। আজকের জন্য কিছু বাকি রাখিনি, কারণ এদিকে রান্নার দিকে থাকতে গেলে কেকটা সম্ভব হয়ে উঠবে না। সেই জন্যই কেকটা কিন্তু আগের থেকেই বানিয়ে রেখেছিলাম। আজকে কিন্তু একটু দেশি চিকেন আনা হয়েছে, কারণ মাটনটা করব প্রথমে ভেবেছিলাম, কিন্তু যা গরম পড়েছে এই গরমে রেড মিট খাওয়াটা ঠিক হবে বলে মনে হয় না। আর মাটনটা যেহেতু আমিও ভালোবাসি না আর রুহিও ভালোবাসে না, সেই জন্য একটু কমই হয় সব সময়। খুব কম প্রোগ্রামেই আমাদের কিন্তু মাটন করা হয়, না হলে আমরা চিকেন লাভার একেবারে। তো চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো, এইভাবে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা একটু ঝোলই রান্না করব, কারণ রুহি আবার চিকেনের ঝোলটাই ভালোবাসে, আর ও মায়ের হাতের রান্নাটা কিন্তু বেশি ভালোবাসে। কষা হয়ে এসেছে, এইবারে একটু আলু দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই হয়ে যাবে চিকেনটা, আর আমার রান্নাগুলোও সব রেডি হয়ে যাবে। আজকের রান্নাগুলোর মধ্যে কোন রান্নাটা আপনাদের বাড়িতে একদম সেম এইভাবেই করা হয় আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্নাগুলোর মধ্যে কোন রান্নাটা আপনাদের
ভালো লেগেছে সেগুলোও বলবেন। তো এই যে জল দিয়ে দিয়েছি, এইবারে মাংসটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব, তারপরে দুপুরের খাওয়া দাওয়া রেডি করে দেবো। তো ওদিকে রুহি বায়না জুড়েছে দাদুকে যেমন করে সাজিয়ে দেবে আমাকেও কিন্তু সেইভাবে সাজিয়ে দিতে হবে। আর এদিকে রুহি শুধু চিকেন ছাড়া কিছুই খাবে না, তো কেমন করে সাজাবো রুহির থালা বলুন তো? তো দেখুন এইভাবেই দিয়েছি, শুধু চিকেন আর একটু ভাত দিয়ে। আর বাবাকে এইভাবে দিয়েছি, বাবা তো ছবি তুলতে চায় না, তো বাবাকে আর কিছু জামা কাপড় পরানো যায়নি, কারণ গরম গরম করে কিছুই পরতে চাইছিল না, কোনো রকমে এইভাবে বসানো গেছে। আর এই যে সন্ধ্যাবেলা কেক কাটিং হচ্ছিল, যেহেতু ফাদার্স ডে সেহেতু দুজনকেই কেক কাটিং করতে হবে। আর এত গরমে আমি কিন্তু দুটো কেক বানাতে পারিনি, এমনি একটা কেকের অর্ডার আমার আগের থেকেই ছিল, আর এই কেকটা তো দুটো কেক একদমই বানানো সম্ভব হয়নি, সেই জন্য একটা কেকই দুজন মিলে ধরে কেটেছে, জামাই আর শ্বশুরমশাই মিলে। তো এই কেকটাতেই আমাদের কাজ চলে গেছে। আর একটু রেডি হয়ে সাজুগুজু করে সবাই ভেবেছিলাম ছবি টবি তুলবো, কিন্তু গরমে আর সারাদিন খাটাখাটনির পরে আর একটুও ভালো লাগছিল না, সেই জন্য কোনো রকমে একটু কেক কাটিং করে এখানে রুহি সবাইকে খাইয়ে দিয়েছে আর বলছিল আমিই কেকটা কাটবো। আর কেকগুলোর ছবি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো বলবেন যে কোন কেকটা বেশি ভালো লেগেছে। আর তাড়াহুড়ো করে বেশি ডিজাইনও করতে পারিনি, একদম সিম্পলের মধ্যে দুটো কেকই বানালাম। আর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।